বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায়। দেশটির শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা রক্ত দিতে শিখে গিয়েছি, আমরা কিন্তু বুলেটের ভয় পাই না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নতুন রূপে ভয়ঙ্করভাবে ফিরতে চলেছে রাজনীতিতে। ইতিমধ্যে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল তাকে। দেশে দুর্নীতি, চাঁদাবাজি, জননিরাপত্তা সহ নারী ধর্ষণের মতো এই সহিংসতায় বরং বাড়ি সকলকে মনে করিয়ে দিচ্ছে শেখ হাসিনাই দেশে উপযুক্ত প্রধানমন্ত্রী ছিলেন। গর্জে ওঠো আরেকবার, একটা টার্গেট কর, কথা রাখছে। আমি আগেই বলেছি যে তবে জবাব যে এইভাবে দিবে সেটা কিন্তু আবার ভাবি নাই। তবে আফসোস কাকুর অবশ্য ধৈর্য বেশি, কিন্তু তারপরেও যেটা মারছে মোটামুটি 3 হাত 3.5 হাত। আর নাম উঠে এসেছে এবার কার? 1000 সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না। আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব। ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য এরা সাংবাদিকতার ইতিহাসে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিহ্নিত হয়েছে। আসিফ নজরুল সাহেব একই সিদ্ধান্ত নিলেন, একই সুখবর দিলেন আমাদের জন্য, যুবক সমাজের জন্য একটি দারুণ তথ্য দিলেন উনি। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর চলমান, এর অনেক উপকারিতা প্রফেসর ইউনূস পাবেন। ডক্টর ইউনূসের ইমেজ বৃদ্ধি পাচ্ছে, ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি। আপনি যদি মনে করেন 13 সালের শাহবাগের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এটা এক ধরনের আন্দোলন ছিল এবং স্বতঃস্ফূর্ততা ছিল, আমি মনে করি এটা আন্দোলন ছিল না, স্বতঃস্ফূর্ততা ছিল না। এটা বানোয়াট, মিথ্যা এবং বিভ্রান্তকর এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে। এবং ডক্টর মাহমুদ ইউনূস প্রমাণ করে দিলেন হু ইজ হি। সুতরাং রোহিঙ্গারা ছবিতে চলে যায় বাংলাদেশের জন্য আরো একটা মাইল ফলক এবং হিস্টোরিক্যাল মাইল ফলক হবে যদি তারা এখানে চলে যায়। এবং সেনাবাহিনীর 7 মিনিটের অ্যাকশনে ভয়াবহ চক্রান্ত নস্যাৎ। আজকে যেই ঘটনাটি গাজীপুরে ঘটেছে, সেনাবাহিনী 7 মিনিট সময় দিয়েছে, জনগণকে সেনাবাহিনী 7 মিনিট সময় দিয়েছে। আরো একটি বড় গুরুত্বপূর্ণ নিউজ আছে, প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। এবং এই 3 জনের ব্যাপারে বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায়। বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর ভারতই শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় প্রদান করেছে। এছাড়া তাঁকে ফিরিয়ে দেওয়ার বিষয়েও সরাসরি কোনো পদক্ষেপ নেই দেশটির। তবে এবার দেশটির শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইস্তিয়াক হোসেন। To let you know that don't worry, Prime Minister Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. গণঅভ্যুত্থানের পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ভাটা পড়তে শুরু করে। একদিকে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত সব সংবাদ দুই দেশের সম্পর্ককে একদম তলানিতে নিয়ে গেছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগ তুলে ভারতের কাছে বেশ কয়েকবার তাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের এমন অনুরোধে কোনো সাড়া দেয়নি ভারত। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। এত কিছুর পর এবার ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে বিস্ফোরক একটি প্রতিবেদন, যেখানে বলা হয়েছে পুনরায় প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা।
মূলত আওয়ামী লীগের শীর্ষ একজন নেতা রাব্বি আলম দাবি করেছেন শেখ হাসিনা শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। এর পাশাপাশি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহকারী রাব্বি আলম বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদান করার জন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছেন। এমন সব তথ্য উপস্থাপন করেই সংবাদটি প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। 2024 সালে হাসিনা সরকারকে উৎখাত করা ছাত্র বিদ্রোহকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছেন রাব্বি আলম। এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে রাব্বি আলম জানিয়েছেন বাংলাদেশ আক্রমণের সম্মুখীন এবং সেটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা সমাধান করা প্রয়োজন। একটি রাজনৈতিক বিদ্রোহ হওয়া ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তা রাজনৈতিক বিদ্রোহ নয়, বরং এটিকে একটি সন্ত্রাসী বিদ্রোহ বলেই মনে করেন আওয়ামী এই নেতা। Our many leaders are sheltered here in India. Our many leaders we are very thankful to the Indian government that they provided the alignment to let you know that don't worry, Prime Minister Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. এদিকে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ব্যবহার করে শত শত আন্দোলনকারীকে অপহরণ, নির্যাতন ও হত্যা করেছেন। এখন বাংলাদেশের জনতার অপেক্ষা শেখ হাসিনাকে দেশে ফেরত আনা ও যথাযথ আইনের আওতায় তার বিচার করা। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। এবং এই 3 জনের ব্যাপারে বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছে, ইউএনডিপিতে মানে সুশাসনের উপদেষ্টা হিসেবে ববি কাজ করছে, রেহানার ছেলে, এবং রেহানার ছেলে ববির বউ কাজ করছে আইওএতে, মাইগ্রেশন অর্গানাইজেশন যেটা আছে সেটা ব্যাংকক বেস, সেখানে কাজ করছে। এবং যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। আপনারা জানেন আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জাতিসংঘের অফিস তাদের যৌথ আয়োজনে একটা মতবিনিময় ছিল জাতিসংঘের যিনি মহাসচিব বাংলাদেশ সফরে এসেছেন তার সাথে। এবং এই সফরে বাংলাদেশের 2টা বড় স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। তার ভিতরে হচ্ছে আপনার 5টা কমিশনের চেয়ারম্যান ছিলেন এক পক্ষে, কয়েকজন উপদেষ্টা ছিলেন, আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছিলেন, বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি। মূলত হচ্ছে যে প্রথমত হচ্ছে প্রফেসর আসিফ নজরুল যিনি আছেন, তিনি মিটিংটা কন্ডাক্ট করেছেন। কন্ডাক্ট করে উনি 5টা কমিশনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং 5টা কমিশন কি করছে তারা তাদের চেয়ারম্যানের কাজের একটা ব্রিফ সামারি তুলে ধরেছে। তার পরবর্তীতে হচ্ছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা কথা বলেছি। রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবি পার্টির পক্ষ থেকে আমরা 2-3টা জিনিস বলেছি। একটা হচ্ছে জাতিসংঘকে আমরা ধন্যবাদ দিয়েছি যে গত 16 বছরের ফ্যাসিবাদী আমলের সময় বাংলাদেশের জাতিসংঘের অফিস, তাদের যে আন্তর্জাতিক জেনেভা ভিত্তিক মানবাধিকার দপ্তর যেটা আছে, তারা বারবার আমাদের জনগণের পক্ষে দাঁড়িয়েছে, মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, সেগুলোকে আমরা সেই কাজের জন্য ধন্যবাদ দিয়েছি। একই সাথে আমরা ধন্যবাদ দিয়েছি যে গত মাসে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে যে জুলাই আগস্ট গণহত্যার প্রতিবেদন দেওয়া হয়েছে 114 পৃষ্ঠার, সেটা প্রস্তুত করবার জন্য, এটা বাস্তবায়ন করবার জন্য কিছু সাহায্য দরকার, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি। প্রথম যেটা দরকার আমরা বলেছি সেটা হচ্ছে যে জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। এবং এই 3 জনের ব্যাপারে বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছে, ইউএনডিপিতে মানে সুশাসনের উপদেষ্টা হিসেবে ববি কাজ করছে, রেহানার ছেলে, এবং রেহানার ছেলে ববির বউ কাজ করছে আইওএতে, মাইগ্রেশন অর্গানাইজেশন যেটা আছে সেটা ব্যাংকক বেস, সেখানে কাজ করছে। এবং যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি
এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। দ্বিতীয় পরামর্শ দিয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস 2 থেকে 3 বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ আছে কিনা। তাহলে গণহত্যার বিচার, মানবতা বিরোধী অপরাধের যে বিচারের দায় বারবার এসছে, এই বিচার প্রক্রিয়াটাকে দেখাশোনা করা, এটাকে যদি কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আসে আন্তর্জাতিক মান রক্ষা হচ্ছে কিনা, যেন এই বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তৈরি না হয়, তাই জাতিসংঘ যেন সেই মানটা ধরে রাখতে পারে, তাই আমরা বোধ করছি যে এরকম একটা অফিস 2-3 বছরের জন্য স্বল্প মেয়াদে প্রতিষ্ঠা করা যায় কিনা। তৃতীয়ত বলেছি যে রোহিঙ্গাদের ব্যাপারে নিরাপদে প্রত্যাবর্তন করবার জন্য জাতিসংঘ যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হয়ে এটা যেন আরো বেগবান করা হয়। এটা হচ্ছে মোটা দাগে আমাদের ব্রিফিং ছিল। আর এই পিনাকি ভট্টাচার্য দাদা, আপনারা যেভাবে পাই পাই করে ফ্যাসিস্ট হাসিনার প্রত্যেকটা অপকর্মের তথ্য জাতিকে দিয়েছে, তাতে করে দেশের মানুষ আন্দোলনে আমি মনে করি সম্পৃক্ত হতে পেরেছে জোরে সোরে। বাংলাদেশের 1000 সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না। আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব। তাদের সাংবাদিকতার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সাংবাদিকরা চাইলেই একটা দেশের পটভূমি পরিবর্তন করে দিতে পারে। ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য এরা সাংবাদিকতার ইতিহাসে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিহ্নিত হয়েছে। ইতিমধ্যে আমি দেখেছি পিনাকি ভট্টাচার্য একের পর এক যেভাবে এদেশের মানুষের ঘরে ঘরে বাংলাদেশের জনগণের ভিতরে খুনি হাসিনার সমস্ত অপকর্ম পৌঁছে দিয়েছেন, তাতে করে আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষ সজাগ হয়েছে। হাসিনার তেলবাজি, পাপড়বাজি, হাসিনার অভিনয় সবকিছু ইলিয়াস হোসেন আর এই পিনাকি ভট্টাচার্য এদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে জানিয়ে দিয়েছে। আজকে তারা বিদেশের মাটিতে আছে। কিন্তু আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা দেখেছি, আমি নাম প্রকাশ করবো না, অনেক টিভি চ্যানেল শেখ হাসিনা থাকা অবস্থায় একের পর এক হলুদ মিডিয়ায় অবতীর্ণ হয়েছেন, দালালি করেছেন। আপনাদের কারণে দিনের ভোট রাতে হয়েছে। বাংলাদেশের তথাকথিত কিছু সাংবাদিক, কিছু পত্রিকার মালিকদের কারণে হাসিনা একের পর এক বিনা ভোটে ক্ষমতায় বসে এই দেশকে সে চেঙ্গিস খানের মতো দখল করে রেখেছিল। ওই সাংবাদিকদেরকে আমরা একদিন জাতির কাঠগড়ায় দাঁড় করাবো। আজকে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনদের মতো সাংবাদিকের জন্য আমাদের বুকে আছে হৃদয় নিংড়ানো ভালোবাসা। আমি তো মনে করি পিনাকি ভট্টাচার্য গোটা বিশ্বে সাংবাদিকতার একটা চলন্ত উদাহরণ। আর যদি বলি ইলিয়াস হোসেন সাবেক 21 টিভির সাংবাদিক, ফ্যাসিস্ট খুনি হাসিনার রোশনালে তিনি দেশ ছাড়া হয়েছিলেন। কিন্তু ভাই, বাংলাদেশের 1000 সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না। আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব। আজকে ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, আমাদের সাংবাদিক পিনাকি ভট্টাচার্যরা ছিলেন এই বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের মূল নায়ক। যদি বলি তাদের কারণে, তাদের নিউজের কারণে আমরা জেগেছি, আমরা সজাগ হতে পেরেছি। আজকে দেখেন, তারা যদি বাংলাদেশে থাকতো হয়তো হাসিনা তাদেরকে আয়না করে নিয়ে হত্যা করে ফেলতো। ভাগ্যের কি নির্মম পরিহাস! বিশ্বনবী হিজরত করেছিলেন মক্কা ছেড়ে মদিনায়। কেন করেছিলেন? একটা কৌশলের অংশ হিসাবে। বিশ্বনবী তো ভয় পান নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা সহ গোটা পৃথিবী বিজয় করেছেন। পিনাকি ভট্টাচার্যরা ওই প্যাসিস্ট খুনি হাসিনার কারণে তারা হিজরত করেছেন। ইনশাআল্লাহ তারা আবার বাংলাদেশের মাটিতে এসে গোটা বাংলাদেশের 68,000 গ্রাম জয় করবেন আগামী দিনে, এবং তারা এই সাংবাদিকতার মধ্য দিয়ে এই জাতিকে সঠিক পথ দেখাবেন বলে আমরা সচেতন নাগরিক বিশ্বাস করি। আজকে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেনের বিরোধিতা করে রাম, বাম আর দেশদ্রোহী শয়তানেরা। প্রত্যেকটা মুক্তিকামী ছাত্র জনতা, প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক লোক পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে লাখো কোটি স্যালুট জানায়। কারণ তাদের এই কণ্ঠটার মধ্য দিয়ে, তাদের এই বাক শক্তির মধ্য দিয়ে বাংলাদেশের গণঅভ্যুত্থানের সফলতার মূল মন্ত্র আমরা আবিষ্কার করতে পেরেছি। গতকালকেও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিয়েছেন যে কোনো রকম রোডব্লক এখন থেকে এটা কার্য করা হবে না। রোডব্লক, জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম। এটার জন্য আপনাদেরকে মানে সাজা প্রাপ্ত হতে পারেন আপনার যে কেউ। এখন আপনাদের জন্য হচ্ছে, আমার যদি বিশ্বাস রাখেন, আমি বলে দিচ্ছি, আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো। আমার কথা পরিষ্কার, আমি আশা করি 7 মিনিট সময়। 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট কাজে ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন, এই মানে পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম। 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনারা এখানে, আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এনে যাবো। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকে, রাস্তা যদি ব্লক থাকে, আপনি আমার পক্ষে না, আমি ধরে নিলাম। থ্যাংক ইউ।
বাংলাদেশকে পৃথিবীর কোথাও কোথাও প্রভাব খাটাতে পারে, ক্ষমতা প্রয়োগ করতে পারে, বাংলাদেশের সরকার অন্য কোন দেশের উপরে খবরদারি করতে পারে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি দেখানো শুরু করেছে। আরাকান রাজ্যে নতুন রাজ্য ঘোষণার জন্য, আরাকান একটি দেশ ঘোষণার জন্য আজকে আমাদের সেনাবাহিনীকে আরাকানের জনগণের পাশে থেকে আরাকানে গিয়ে আমরা আরাকান দখলের মতো আমরা কিছু তথ্য, কিছু নিউজ ইতিমধ্যে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী আরাকান বিজয়ের জন্য আরাকানে গিয়ে আরাকানের জনগণের পক্ষে কাজ করবেন এবং সেই কথাটা, সেই কাজটা আমরা আজকে দেখতে পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে উনি সাদা পাঞ্জাবি পরেছেন, যিনি আমাদের সারা বিশ্বের সবচেয়ে সম্মানিত মানুষটি, আজকে রোহিঙ্গাদের সম্মানে উনি রোজা রেখেছেন এবং রোজা রেখে তাদের সাথে ইফতার করেছেন এবং সেখানে উনি সাদা পাঞ্জাবি পরে মুসলমানদেরকে সম্মান জানিয়েছেন। ওখানে একটি ঘোষণা দিয়েছেন তারা যৌথভাবে। সেই ঘোষণাটা থেকে পরিষ্কার যে বাংলাদেশ আরাকানে হস্তক্ষেপ করবে, বাংলাদেশ মিলিটারি, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ হস্তক্ষেপ করে আরাকানকে নতুন স্বাধীন দেশ বানানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করে রোহিঙ্গাদেরকে ওখানে নিয়ে আগামী রমজানের ঈদ তাদের পূর্বপুরুষদের কবরের পাশে যেন দোয়া করতে পারেন সেই ব্যবস্থা করবেন। জাতিসংঘের মহাসচিব বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একই জায়গায় একই মঞ্চে তারা কথা বলেছেন। রোহিঙ্গারা আগামী ঈদ, তারা আগামী বছর, উনার বিস্তারিত বক্তব্যের ভিতরে আসছে যে এবছর তো আর ঈদ করা সম্ভব নয়, সময় হাতে কম, তাই আগামী বছর তোমরা ঈদ করবে তোমাদের জন্মভূমিতে, তোমাদের দেশে, তোমাদের মাটিতে, তোমাদের পূর্বপুরুষদের কবরের পাশে তোমরা ফাতিহা পাঠ করবে। আর একই সুরে সুর মিলিয়ে জাতিসংঘের মহাসচিব সেই বক্তব্য দিয়ে গেলেন একই মঞ্চে আজকে। প্রিয় দর্শক, সেই জন্যই বলছি যে বাংলাদেশ সেনাবাহিনী যেরকম জাতিসংঘের শান্তি মিশনে সর্বোচ্চ জায়গায়, সর্বোচ্চ পদকে আমরা ভূষিত হয়েছি বহুবার, বহু দেশে শ্রেষ্ঠ মিলিটারি হিসাবে। আর আজকে আমরা গাজীপুরে দেখলাম আমাদের একজন তরুণ অফিসারের কথায় 7 মিনিটের কথা বলেছেন, এখানে 3 মিনিটও লাগে নাই, রাস্তা পরিষ্কার হয়ে সব পরিষ্কার হয়ে গিয়েছে। তাহলে সেনাবাহিনীকে আমরা ভালোবাসি, সেনাবাহিনীকে আমরা ভয়ও পাই, ভালোবাসি, ভয় পাই তাদের চরিত্রের, আর ভালোবাসি তারা আমাদের মায়ের সন্তান, আমাদের জন্মভূমির প্রহরী, আমাদের জন্মভূমিকে তারা পাহারা দেয় নিজের জীবনকে বিসর্জন দিয়ে। ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি নানানভাবে, এবং আপনারা দেখবেন যে আগামী জুনের শুরু থেকেই রাজনীতি নতুন মোড় নেবে। রাজনীতিবিদরা, সাধারণ জনগণ তারাও বলতে থাকবে যে না, ডক্টর ইউনূস থাকুক, আমরা ডক্টর ইউনূস চাই, উই ওয়ান্ট ডক্টর ইউনূস, আমরা এত তাড়াতাড়ি নির্বাচন চাই না। এটা অলরেডি বলছে, কিন্তু এটা আরো স্পষ্ট হবে, জনগণ এটা বলবে। ডক্টর ইউনূসের অনেক বড় বড় সংস্কার কার্যক্রম, বড় বড় কিছু মেগা প্রজেক্ট দৃশ্যমান হবে জুন থেকে, তখনই এই নির্বাচন চাওয়ার এই বিষয়টা অনেকটা ধামাচাপা করে যাবে। দেখেন, এখানে একটা বিষয় থাকে যে ডক্টর ইউনূস সরকার বাংলাদেশকে যদি সিঙ্গাপুর কিংবা আমেরিকাও বানিয়ে দেয়, তারপরও বিএনপি ডক্টর ইউনূসকে চাপে রাখার জন্য বা বাধ্য করার জন্য আন্দোলন করবে। তারা তো অলরেডি আন্দোলন করছে, এই রোজার আগ পর্যন্ত তাদের আন্দোলন চলেছে, বা এখনো ইফতার পার্টি থেকে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে নানান বিষোদগার করে যাচ্ছে, চাপে রাখার মতো কথাবার্তা বলে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে প্রফেসর ইউনূস সরকারের অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। পুলিশ, সেনাবাহিনী এরা যদি সঠিক লাইনে দায়িত্ব পালন করে, সঠিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে বিএনপিও ধরাশায়ী হয়ে যাবে। এমনকি দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারা ঘটাচ্ছে, এর এক কথায় উত্তর হচ্ছে বিএনপি ঘটাচ্ছে। কারণ চাঁদাবাজি কারা করছে? বিএনপি করছে। হ্যাঁ, এখন 2-1 সমন্বয়ক চাঁদাবাজি করছেন, কিন্তু 100 চাঁদাবাজির মধ্যে 99.99টা করছে বিএনপি, আর ওই 0.9 এটা হয়তো বা 0.009 এটা করতে পারে সমন্বয়করা। 10,000 চাঁদাবাজির মধ্যে একটাই পাবেন সমন্বয়কদের, আর সবগুলো পাবেন বিএনপি। অতএব এমনকি এই যে চুরি, ছিনতাই, ডাকাতি, এগুলো বিএনপি করছে, ধরা পড়ছে বিএনপির লোকজন। ডাকাতকে ছাত্রদল নেতার নেতৃত্বে সারিয়ে আনতে থানা ঘেরাও করা হচ্ছে। এছাড়া এই বিষয়গুলো সরকারের জন্য উদ্বেগজনক যে ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাকে ছাড়িয়ে আনতে ছাত্রদল নেতার নেতৃত্বে থানা ঘেরাও। খবর গণমাধ্যমে স্বেচ্ছাসেবক দলের নেতা, ঢাকায় পটুয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতা পটুয়াখালীতে স্বর্ণ ডাকাতি করতে এসে গ্রেপ্তার, পদস্থগিত। কক্সবাজারে ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দল ছাত্রদল নেতা আটক। এটা এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। অতএব সেই বিএনপি যদি আন্দোলনে হুমকি দেয়, তাদের ক্ষেত্রে ধরাশয়ী করতে হবে। এই বিএনপি আন্দোলনের হুমকি দেওয়ার সাহসটা পায় কিভাবে? যারা এখন পেশাগতভাবে ডাকাতি করে পুলিশের দুর্বলতার কারণে। এই দুর্বলতাটাও ওভারকাম হবে। বিএনপির কথা থানা চলে, যেমন আমি নিজের কাছে এরকম বেশ কিছু খবর অভিযোগ এসেছে যে বিএনপির এক চাঁদাবাজকে ছেলেপান ধরে থানায় দিয়ে এসেছে, দুপুরের দিকে সন্ধ্যার মধ্যে বিএনপি নেতারা যে তাকে ছাড়িয়ে আনছে। এটা গণমাধ্যমে আসেনি। এরকম অনেক শত শত হাজার হাজার ঘটনা আছে যেগুলো গণমাধ্যমে আসে না, বিএনপির লোকজন থানা চালায়। তো এটা ডক্টর ইউনূস যে সংস্কার করবেন এবং যতদিন ক্ষমতা থাকার প্রয়োজন ততদিন থাকবেন, তারপরে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবেন, এই কাজটা করতে হলে পুলিশের উপর নিয়ন্ত্রণ, এমনকি সুষ্ঠু নির্বাচন যদি ডক্টর ইউনূস না করতে পারেন তাহলে ডক্টর ইউনূস ব্যর্থ। এই জন্য ডক্টর ইউনূসকে কারচুপি নির্বাচন করবেন না,
সুষ্ঠু নির্বাচন করতে হলেই তো পুলিশকে নিউট্রাল করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক শক্তিশালী করতে হবে। এটা কিভাবে করবে? এতেই বিএনপিকে দমন করা লাগবে এক কথায়। কারণ এই সন্ত্রাস চাঁদাবাজিকে দমন না করলে আপনি নির্বাচন করবেন কিভাবে? আর ডক্টর ইউনূস কি হাসিনা মার্কা নির্বাচন উপহার দিয়ে চলে যাবে? কলঙ্ক কি ডক্টর ইউনূস নেবেন শেষ বয়স শেষে? জীবনও না। অতএব ডক্টর ইউনূসকে প্রয়োজন মাফিক ক্ষমতায় থাকতে হবে, এই জন্য সবকিছু ঠিক করতে হবে। এই ঠিক করার জন্য একটা হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা, যেটা প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন, আরো কিছু দ্বিপাক্ষিক সফর আছে, সেখান থেকে কিছু টাকা পয়সা এমনকি স্টার্লিংকের সাথে চুক্তি, এরকম অনেক কিছু আপনারা দেখবেন যেগুলো দৃশ্যমান হবে জুনে। বেকারত্ব দূরীকরণেও কিছু মেগা প্রজেক্ট আসছে, লক্ষ লক্ষ বেকারদের চাকরি হবে জুনের মধ্যে। তখনই দেখবেন যে ডক্টর ইউনূস আরো শক্তিশালী হয়েছে। আর ডক্টর ইউনূস যদি এরকম বেকারত্ব দূরীকরণে বা আরো কিছু মেগা প্রজেক্ট বাংলাদেশে লঞ্চ করতে পারেন, এটা তার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার মূল ভিত্তি স্থাপন করবে। আর দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা এটা কোনো খায় শর্তে বলছি না, এটা বলছি যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য যতটুকু দরকার ততটুকু, সেটা কিছুতেই ডিসেম্বর পর্যন্ত নয়, তার চেয়ে বেশি, সেটা 2-3 বছরও হতে পারে। এটা একটা দিক, এটা হবে। আর একটা দিক হচ্ছে পুলিশের আইজিপি একটা কথা বলেছে, পুলিশের আইজিপি নিয়ে একটা চমৎকার হয়েছে। বিএনপির লোকজন এটা পছন্দ করতে পারছে না, ওই তার আত্মীয় কে নাকি আওয়ামী লীগ এটা খুঁজে বের করছে। এটা খুঁজলে বাংলাদেশে সবাই আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে আত্মীয়তা কার নাই? সবাই আছে। আমার আপনার আত্মীয় আওয়ামী লীগ আছে না? আছে, 100% আছে। আমি কোনো আওয়ামী লীগ বিএনপি কিছু বুঝি না। পুলিশের আইজিপি এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুলিশের উপর কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না। এখন পুলিশের উপর মেসিভ রাজনৈতিক প্রভাব আছে। থানাগুলো চালায় বিএনপি, বিএনপির লোকজনকে গ্রেপ্তার করলে চালান দেওয়া যায় না, বিএনপি তাদেরকে ছাড়িয়ে নেয়। কিন্তু আইজিপি যে বার্তাটা দিয়েছেন যে আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না, এর অর্থ হচ্ছে এই থানার উপর যে বিএনপির প্রভাব, এই প্রভাবটা মুক্ত করা হবে। তখন সামনে দেখবেন অনেক কিছু। পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম বলেছেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। হ্যাঁ, ভার্চুয়ালি নেই, কিন্তু অরিজিনালি আমরা দেখছি আছে, এটা থাকবে না তার ইঙ্গিত। কোন একজন প্রেজেন্টার আমাদের 24-এর বিপ্লবের সেই মহানায়কদের সুর বলে তুলনা করছে। আপনারা এই বিষয়টি জেনে গেছেন, নতুন করে আমার বলার কিছু নেই, কিন্তু প্রতিক্রিয়া কিছু আছে যেগুলো আপনাদের অবশ্যই মন দিয়ে শুনতে হবে। এই সুর বলার সাহস হলো কি করে, এবং এটা বিপত্তি কারা হয়েছে, এটার ইন্ধনদাতা কারা, তারা আসলে চাইছে কি, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে একটা একটা করে। বাংলাদেশের যতগুলো টেলিভিশন এই মুহূর্তে রয়েছে, বাংলাদেশে এনটিভি এরকম 2-3টি ছাড়া প্রত্যেকটা টেলিভিশন এসেছিল হাসিনার হাত ধরে। বাকি যে কটা আগে ছিল, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল 1, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আমরা পরবর্তী সময় দেখেছি হাসিনার রেজিমে এই টেলিভিশনগুলো হাসিনার বন্ধনাথী বা আওয়ামী লীগের দালালি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে দেশের মানুষ এই টেলিভিশনগুলো দেখা বন্ধ করে দিয়েছে। তারা দেখতে শুরু করেছে আমাদের ফেসবুক, ইউটিউবে আমাদের কথা, আমাদের ব্লগ, আমাদের ভিডিও। এরপর এই টেলিভিশনগুলো সরকারের কাছে আবেদন করেছিল ইউটিউব বন্ধের জন্য, অথবা ইউটিউবে এমন নীতিমালা করা উচিত যাতে আমরা আসলে ঠিক মতো কন্টেন্ট যেন বানাতে না পারি। এই মোজাম্মেল বাবুরা এই উদ্যোগগুলো নিয়েছিল। কারণ কি জানেন, তারা চেয়েছিল টেলিভিশনের বাইরে যেন আর কোনো মুখপাত্র বা কথা বলার কিছু না থাকে, তাহলে ইলিয়াস, পিনাকি, কনক সাগর কিংবা মাসুম মাহমুদের জন্ম হতো না। দর্শক, হাসিনা 5 তারিখে চলে যাওয়ার পর আমরা দেখেছি আওয়ামী লীগের প্রথম সারির নেতারা আত্মগোপনে চলে গেছেন, বড় সংখ্যক নেতারা চলে গেছেন ক্যান্টনমেন্টে। এরপর সেখান থেকে হাতে গোলা কজনকে আমরা গ্রেফতার হতে দেখেছি, বাকিরা কি করে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছে এর উত্তর আজ পর্যন্ত আইএসপি কিংবা সেনাপ্রধান আমাদের দেননি। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা চলমান, তাদেরকে কি করে ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে দেওয়া হলো, এখন পর্যন্ত কজনে কোন ক্যান্টনমেন্টে রয়েছে এই ব্যাপারে সেনাবাহিনীর কোনো বক্তব্য আমরা পাইনি। আমরা প্রকাশ্যে যে দেখেছি এরাই কি শুধু ফ্যাসিস্ট বা দোষর, যে গণমাধ্যম আমাদের মুখ চেপে ধরেছিল, বা যে গণমাধ্যম 16টা বছর ধরে মিথ থেকে আমাদের শুনিয়েছে, মিথ থেকে দূরিয়েছে, আর সত্য থেকে আমাদের সরিয়ে নিয়েছে বা সত্যের সামনে পর্দা দিয়ে দিয়েছিল, সেই গণমাধ্যমের কজনের বিচার হয়েছে? ফরজানা রূপার শাকিলকে আটকালে কি দায় শেষ? কোথায় মুন্নি সাহা, কোথায় জয় মামুন, কোথায় আরো যারা ছিলেন, যারা টেলিভিশনকে দখল করে হাসিনা বন্দনা গাইতেন, তাদের কোনো বিচার হয়নি। আসলে কেন হয় এই বিষয়টি আলোচনার আগে আরো গুরুত্বপূর্ণ কথা হলো, বাংলাদেশের টেলিভিশনগুলোকে আজকে আপনারা যেমন দেখছেন, আপনার কি মনে হচ্ছে এই টেলিভিশনগুলোর চেহারা পাল্টে গেছে বা মানুষগুলো সব পাল্টে গেছে, বা তারা হঠাৎ করে সত্য বলতে শুরু করেছে 5 তারিখের পর? আসলে তা নয়। তাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা এই মুহূর্তে চুপ থাকো, ওদের কথাগুলি বলো। কিন্তু ওদের কথাগুলো যখন বলবে, মাঝে মাঝে এমন কিছু কাজ তোমরা করবে বা এমন কিছু তথ্য উপাত্ত হাজির করবে যাতে করে 24-এর চেতনাগুলো ম্লান হয়ে যায়, 24-এর হিরোরা যেন ভিলেন হয়ে যায়, ইউনুস যেন ভিলেন হয়ে যায়, বিএনপি, বেগম জিয়া, তারেক রহমান কিংবা জামাত বা ইসলামিক দলগুলো যেন ভিলেন হয়ে যায়। তোমরা এমন কাজ করবে যাতে মানুষ বলতে বাধ্য হয়, আগেই তো ভালো ছিলাম, হাসিনার সময়টি তো ভালো ছিলাম। আজকে দেখেন বাংলাদেশে হঠাৎ করে যখন একটার পর একটা আন্দোলন, মফ তৈরি কিংবা দাবি আদায়, সড়কের বিভিন্ন গোষ্ঠী রাস্তায় নামলো, সরকার প্রত্যেকটা কন্ট্রোল করলো, হঠাৎ করে পশ্চিমবঙ্গের আদলে নতুন করে বাংলাদেশ ধর্ষণের একটা ইস্যুকে সামনে হাজির করা হচ্ছে। হঠাৎ করে পুরোগুলো একসঙ্গে এরকম খারাপ হয়ে গেল। প্রতিদিনই এখন আমি দেখছি শিশুদের উপর। কারণ কি, শিশুদের উপর এই ঘটনাগুলো ঘটলে মানুষের কাছে এটা অনেক বেশি মানবিক হয়ে উঠবে, আক্ষেপের কারণে মানুষ ক্ষুব্ধ হবে, বিক্ষুব্ধ হবে। আমি মনে করি এগুলো কোনো গেমের অংশ হতে পারে, ষড়যন্ত্রের অংশ হতে পারে, বলছি হতে পারে। দর্শক, হঠাৎ করে
এই আসিয়াকে ঘিরে মাঠে নামানো হলো লাকিকে। লাকি কিন্তু এতদিন চুপ ছিল। সুবর্ণচরে বিএনপিকে ভোট দেওয়ার জন্য যে কি বলবো, যে মহিলাকে, যার সন্তান ছিলেন, একাধিক সন্তান, যে মাকে আওয়ামী লীগের সংজ্ঞা পাল্টারা নষ্ট করেছিল, তাদের জন্য লাকিটা নামিনি, রোকেয়া প্রাসিটা নামিনি আমাদের কি বলবো জাফর ইকবাল বা আমাদের আসিফ নজরুলের শাসক জাফর ইকবালের ভাই বোন শাহান বেগম বলছি, আমি তার সাথে হুমায়ুন নামটি মানে আমার সারের নামে যোগ করতে চাই না। দর্শক, ওরা আসলে চাইছে বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি করতে যেটাকে সামনে রেখে এই সরকারের পতন হয়। এর জন্য আপনারা এখন কাকে দায় দেবেন? শুধু আমি বলবো এখানে বিএনপি এবং জামাতের দায় আছে। বিএনপি এবং জামাতের দায়টা কোথায়? বিএনপি এবং জামাতের দায়টা হলো তারা কে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে তার দলে ভেরাবে। আর আমাদের ছাত্ররা বিভিন্ন ভাবে আওয়ামী লীগকে কি করে তাদের দলে ভেরাবে, ক্ষমা করে কিভাবে দলে আনা যায়, এই প্রক্রিয়াটা শুরু করছে। কারণ আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংক সবাই চায়। আওয়ামী লীগ একটা জিনিস খুব ভালোভাবে রপ্ত করেছে, সেটা কি, যে ওরা চুপ চুপ করে এই দলগুলোর সাথে খেলবে, কখনো ছাত্রদের সাথে আঘাত করতে জানবে, কখনো বিএনপির সাথে, কখনো জামাতের সঙ্গে, এবং এর মধ্য দিয়ে তিনটা দলকে লাগিয়ে দিবে, মুখোমুখি করে দেবে। এবং তাই ঘটছে বাংলাদেশে। যারা এই বিপ্লব সংগঠিত করেছে, হাসিনাকে তাড়িয়েছে, তারা এখন শত্রু। সবাই খুঁজতেছে ছাত্রদের এত টাকার উৎস কোথায়। বাংলাদেশে এই মুহূর্তে আপনার দুইটা সরকার কানেক্টেড, একটা অনলাইন সরকার, একটা অফলাইন সরকার। তো ক্ষেত্র বিশেষে অনলাইন সরকার অফলাইনের সরকারের কাছে পাত্তা পায় না, আবার ক্ষেত্র বিশেষে অনলাইন সরকার যা ঘটাইতে পারে এটাকে সামাল দিতে পারে না অফলাইন সরকার। তো অনলাইন সরকার এটা আওয়ামী লীগের আমল থেকে তৈরি হয়েছিল, পিনাকি এবং ইলিয়াসের যে জোট আছে এবং তাদের যারা টিম মেম্বার আছে। তবে আওয়ামী লীগ পরবর্তী সময়ে তাদের নানান ইস্যু মাঠে হয়েছে, তারা চাইলে অনেক কিছু ঘটাইতে পারে। তবে আজকে রোজা রমজানের দিন যে ঘটনার ইঙ্গিত দিয়েছেন, আমাদের আজকে একটা সংঘর্ষ ঘটবে, হতাহত হইতে পারে, বুলডোজার চলতে পারে, লাকি একটা নাই হইতে পারে, অথবা অন্য কেউ নাই হইতে পারে। পরিস্থিতিটা সাংঘর্ষিক ডাক দিয়েছেন অনেকটা, যে 32 ভাঙচুরের জন্য পিনাকি যেভাবে ডাক দিয়েছিলেন অনেকটা এই ভঙ্গিতেই। একটা প্রোগ্রামকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান আমরা দেখছি। দর্শক, সিপিবি একটা প্রোগ্রাম আছে, আপনারা জানেন যে তারা একটা প্রোগ্রাম দিয়েছে যে আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করো, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করো। একটা গণমিছিল তারা ব্যবস্থা করেছে, যেখানে আপনার উদ্যোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ, বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সংস্কৃতি কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, তারপর হচ্ছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র TUC, তারা একটা প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। এইটাকে ঠেকাতে পাল্টা ইনকিলাব মঞ্চের একটা প্রোগ্রাম দিয়েছে আজকে আপনার পিনাকিদা। তো তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, মুহূর্তে ভাইরাল। তিনি লিখছেন, আজকে এই কর্মসূচিটা সিপিবির MM আকাশ, রুহিন হোসেন প্রিন্সদের ফ্রাকশনের সংগঠনগুলো মিলে, সাথে বাসদ মানে বজলুর রশিদ ফিরোজের এবং জনসংহতি সমিতি সন্তুলারমাকে নিয়ে আয়োজন করেছে। সম্মুখে রাখা হয়েছে লাকি আক্তারকে। আপনারা জানেন যে শাহবাগের লাকিকে নিয়ে এই মুহূর্তে তোলপাড়। তো পিনাকি বলছেন যে আজকে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে, বুঝছেন, গণহারে ডাক দিছে। আর এটাতে মানুষ হবে আমি জানি, কারণ এমন এমন ইস্যু যেগুলো আওয়ামী লীগের সাথে খুবই কানেক্টেড ছিল, যেমন ধরেন এই লাকি ইস্যু, শাহবাগ ইস্যু, এই যে জামাত শিবির, তারপর আরো অনেকের সাথে খুবই সংশ্লিষ্ট কিন্তু স্পষ্টকাতর ইস্যু, এখানে মানুষ অটোমেটিক আসবে। আচ্ছা, তো তিনি বলছেন গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মিলে সকাল 10:30টায় পুরানা পল্টনে সিপিবি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে ঘেরাও করব। আর এই প্রোগ্রাম চলাকালীন তাদের ঘেরাও করবে সম্ভবত, এবং গত 15 বছর শেখ হাসিনার দালালির এবং গণজাগরণ মঞ্চে অংশগ্রহণের জন্য গণজবাবদিহিতা চাইব। আজকে পুরনো পল্টনে সিপিবি অফিসকে আমরা বিপ্লবী ছাত্র জনতার অভ্যুত্থানের কার্যালয় বানাবো, বুঝছেন। সোজা বাংলায় বললে এরপর তিনি লিখছেন, চলো চলো পুরান পল্টন চলো, সিপিবি অফিস ঘেরাও করো, ইনকিলাব জিন্দাবাদ। এতটুকুই আনাফ। যা দেখা যাবে যে অফিস ভাঙচুর করে হচ্ছে, বুলডোজার চালাই দিচ্ছে, তারপর হচ্ছে সেখানে যারা এই প্রোগ্রামে কানেক্টেড থাকবেন তাদেরকে বের করে দেওয়া হবে। তো পিনাকির এই স্ট্যাটাসকে আবার শেয়ার করেছেন সাংবাদিক ইলিয়াস। তিনি আবার লিখছেন যে শাহবাগীরা আজকে মাঠে নামার ঘোষণা দিয়েছে, তারা নামলে সর্বোচ্চ মাত্রার প্রতিরোধ করতে হবে। প্রশাসন আশা করি শাহবাগীদের বিরুদ্ধে অবস্থান নেবে। ইনকিলাব মঞ্চের সাথে শাহবাগে অবস্থান নিন। যদিও শাহবাগীরা আসবে বলে মনে হয় না, বাকিটা দেখার অপেক্ষা থাকলাম। তো এই যে সাংঘর্ষিক, শাহবাগীরা বলছে তারা আসবে, তবে যাই ঘটবে ভালো হবে না। আরেকটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, সারা পৃথিবী দেখবে
জানি না কি হয়, তবে কিছু একটা সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।